Good evening, everyone, and welcome. আজকের 17ই আগস্ট 2020 আজকের দ্য হিন্দু অ্যানালিসিস তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে যে নিউজটা আছে, তোমরা প্রত্যেকদিন জানো যে প্রত্যেকদিন হিন্দু অ্যানালিসিস সন্ধেবেলা তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের মধ্যে অনেকেরই সাজেশন ছিল যে সকালবেলা যাতে তুলে ধরা যায়। অ্যাকচুয়ালি সারাদিনের শেষে এইটুকু সময় পাই, সেই সময়টাই তোমাদের সঙ্গে দ্য হিন্দু অ্যানালিসিসের বাংলা করে তুলে ধরি এবং মেন টপিকগুলো তোমাদের সামনে নিয়ে আসি, যাতে খুব সহজে তোমরা বিভিন্ন স্টেট পিএসসি অথবা ইউপিএসসি প্রিপারেশনগুলো নিতে পারো। তো আজকে প্রথম যে নিউজটা ছিল একটা ইম্পর্ট্যান্ট নিউজ, সেটা হচ্ছে ফাইন্ডিং প্রশান্ত ভূষণ গিল্টি অফ কন্টেম্পট রিফ্লেক্টস এ লো থ্রেশহোল্ড ফর ক্রিটিসিজম। তো এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট নিউজ নয়, আমরা এটা জাস্ট ওভারলুক করব, ঠিক আছে। যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির স্পিচ অন 74th ইন্ডিপেন্ডেন্স ডে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির স্পিচ অন, আমি আরেকটু বড় করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধের জন্য। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির স্পিচ অন 74th ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা জানো যে 15ই আগস্ট ছিল 74th ইন্ডিপেন্ডেন্স ডে। ওই দিন নরেন্দ্র মোদির যে স্পিচ ছিল সেটা একটু অ্যানালিসিস করব। এবং সবথেকে বড় কথা হচ্ছে ইট ইজ হিজ 7th কনজিকিউটিভ ওয়ান। এটা হচ্ছে তার পরপর 7 নম্বর বার অ্যাজ প্রাইম মিনিস্টার, অর্থাৎ সপ্তম বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে ইন্ডিপেন্ডেন্স ডের স্পিচটা দিলেন অন স্যাটারডে, শট টু রিঅ্যাসিওর দ্য নেশন অন দ্য টুইন চ্যালেঞ্জেস অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রেশন। তোমরা জানো সারা বিশ্ব এখন কোভিড-19 প্যান্ডেমিক নিয়ে একটা চ্যালেঞ্জের মুখোমুখি আছে। তার সঙ্গে ভারতবর্ষে আবার চীনের আগ্রাসন, পাকিস্তানি আগ্রাসন, মেনলি চাইনিজ আগ্রাসন দেখা যাচ্ছে। এই যে ডুয়েল চ্যালেঞ্জ, এটার মোকাবিলা করার জন্য জাতিকে রিঅ্যাসিওর করেন তিনি। He has always used his oratorical skills to foreground concerns that have traditionally not been considered worthy of a prime minister's personal attention. The very fact that he mentioned menstrual hygiene, প্রধানমন্ত্রী এবারে কিন্তু খুব বড় একটা কথা বলেছে। মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে আমরা কিন্তু খুব একটা ভাবিত নয় অনেকেই, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং বায়োলজি ক্লাস যখন তোমাদের আমরা ম্যাডাম নেবেন, এইটা নিয়ে অবশ্যই আমি ক্লাস নিতে বলবো। মেনস্ট্রুয়াল হাইজিন উইল এনকারেজ হেলথ ওয়ার্কার্স, একটা জিনিস বলে দিচ্ছি, নট অনলি হেলথ ওয়ার্কার্স, ফর অল, ওকে, ফর অল উইমেন, ফর অল আওয়ার রেসপেক্টেড উইমেন্স, লেডিজ অ্যান্ড গার্লস টু বি মোর অ্যাটেন্টিভ টু দ্য ইস্যু অ্যান্ড ক্রিয়েট মোর অ্যাওয়ারনেস। তাহলে কি মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে একটা অ্যাওয়ারনেস বৃদ্ধি করার কথা বলেছে। স্যানিটাইজেশন অ্যান্ড অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার হ্যাভ বিন ইস্যুজ ডিয়ার টু মিস্টার মোদিজ হার্ট। একটা ভালো ওয়ার্ড দেখো, হ্যাভ বিন ইস্যুজ ডিয়ার টু মিস্টার মোদিজ হার্ট, একটা ভালো ইউজ অফ ইংলিশ, এইটা কিন্তু অবশ্যই নোট করো। অ্যান্ড দ্য স্পিচ রিফ্লেক্টেড দ্যাট, এবং তার কথায় সেটা ফুটে উঠেছে। তাহলে কি স্যানিটাইজেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার এই দুটো ইস্যু তার খুব হৃদয়ের কাছাকাছি এবং তার কথায় এটা ফুটে উঠেছে। দ্য জল জীবন মিশন, জল জীবন মিশন নিয়ে অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ডেটা, দ্যাট সিক্স টু প্রোভাইড, জল জীবন মিশন কি, দ্যাট সিক্স টু প্রোভাইড পাইপ ড্রিঙ্কিং ওয়াটার টু এভরি হোম। জল জীবন মিশন হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে পাইপ ড্রিঙ্কিং ওয়াটার পৌঁছে দেওয়ার একটা চেষ্টা, অ্যালং উইথ দ্য এক্সপান্ডিং নেটওয়ার্কস অফ ইলেকট্রিসিটি। তোমরা জানো ইলেকট্রিসিটি ভীষণভাবে গ্রো করছে। দ্য ইন্টারনেট, ব্যাঙ্কিং অ্যান্ড কুকিং গ্যাস উইল ইকুইপ ইন্ডিয়া টু রাইজ হায়ার। স্লোগানস সাজ অ্যাজ সেলফ রিলায়েন্স, এই সেলফ রিলায়েন্সের যে স্লোগান সেটা কি খুব ভালো করে মনে রাখবে, ভোকাল ফর লোকাল। আজকাল এটা ভীষণ রকম হচ্ছে, ভোকাল ফর লোকাল কিসের স্লোগান না সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা, আত্মনির্ভর ভারত, এটার একটা স্লোগান হচ্ছে ভোকাল ফর লোকাল। অর মেক ইন ইন্ডিয়া টু মেক ফর দ্য ওয়ার্ল্ড, মেক ইন ইন্ডিয়া একটা জানো, মেক ইন ইন্ডিয়া একটা স্লোগান চলছে, একটা প্রজেক্ট চলছে, মেক ইন ইন্ডিয়া টু মেক ফর দ্য ওয়ার্ল্ড, এটাও নোট করে রাখবে। আর জাস্ট ওল রেস্টোরিক ফর নিউ অকেশন, বাট দে আর, এগুলো আর তোমাদের জন্য খুব একটা জানার দরকার নেই, যেগুলো বলে দিলাম জাস্ট ওইটুকুই জেনে নেবে। অবশ্যই পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফটাও একটু দেখে নিও। এরপর কি করেছেন, এরপর হচ্ছে অ্যানাউন্সিং নিউ স্কিমস দ্যাট ডু নট রিজলভ বাট কমপ্লেন্স,
camouflage. These challenges are of little help. The PM promised to bring a revolution as the National Digital Health Mission. এই প্রজেক্টটা সম্পর্কে একটুখানি জেনে নেবে, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন। এটা পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই এটা সম্পর্কে শেয়ার করব। হুইচ উইল গিভ এভরি ইন্ডিয়ান এ ডিজিটাল হেলথ আইডি। ডিজিটাল হেলথ আইডি কি অলরেডি তোমাদের সঙ্গে বলেছিলাম। আমি ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন নিয়ে 2-3 মিনিট 4 মিনিটের একটা ডেটা তোমাদের সঙ্গে পরবর্তীতে অবশ্যই শেয়ার করব। বাট দ্য রিয়েল ইস্যু ইজ দ্য অ্যাবজেক্ট ল্যাক অফ প্রাইমারি হেলথ ফেসিলিটিস ইন মাচ অফ ইন্ডিয়া। তোমরা জানো ভারতবর্ষে একজন ডাক্তার বা একজন নার্স তৈরি করতে জাস্ট কত সময় লেগে যায় বা আমাদের কত অভাব, একজন ডাক্তার পিছু কতজন করে পেশেন্ট থাকে বা একজন নার্সের ওপর কত চাপ থাকে, এই বিষয়গুলো জানো। তাই আমরা প্রাইমারি হেলথ ফেসিলিটিস অনেক ক্ষেত্রে প্রোভাইড করতে পারা সম্ভব হয় না, কারণ সেই মতো পরিকাঠামো এখনও তৈরি হয়নি। তো ডিজিটালাইজেশন ইজ ওয়েলকাম, বাট এখানে একটা ভালো গুরুত্বপূর্ণ কথা, ডিজিটালাইজেশন ইজ ওয়েলকাম বাট নো সাবস্টিটিউট ফর ইনঅ্যাডিকুয়েট হিউম্যান রিসোর্সেস। প্রত্যেকটা ক্ষেত্রে ইনঅ্যাডিকুয়েট যে হিউম্যান রিসোর্স এটার কোনো সাবস্টিটিউট হয় না, হিউম্যান রিসোর্সের কোনো সাবস্টিটিউট হয় না। ডিজিটালাইজেশন দিয়ে আমাদের যেটা হিউম্যান রিসোর্সের ল্যাক হচ্ছে নেই সেটাকে পূরণ করে দেবো এরকমটা হয় না। অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন হেলথ সেক্টর, ইনঅ্যাডিকুয়েট হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন হেলথ সেক্টর, এটা কিন্তু প্রধানমন্ত্রী স্বীকার করেছেন ওই দিন। মিস্টার মোদি অলসো reiterated his vision for India রিলেশন টু দ্য ওয়ার্ল্ড। ওকে, এগুলো আর তোমাদের জন্য জানা খুব একটা ইম্পর্টেন্ট নয়। একটা কথা তিনি উল্লেখ করেছিলেন ওই দিন, সেটা হচ্ছে বসুদেব কুটুম্বকম, বসুদেব কুটুম্বকম, এই কথাটা তোমরা মনে রাখবে। দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি, বসুদেব কুটুম্বকম এই কথাটার অর্থ কী না, দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি, অর্থাৎ সারা পৃথিবী হচ্ছে একটাই পরিবার। এটা কি অ্যাজ দ্য ইন্ডিয়াজ গাইডিং প্রিন্সিপাল, ইন্ডিয়াজ গাইডিং প্রিন্সিপাল, আর কিছু জানার দরকার নেই। এরপর রাম মন্দির ইন অযোধ্যা এগুলো নিয়ে কথা বলেছিলেন, এগুলো খুব একটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, তবে আমি জাস্ট এগুলো তোমাদের কাছে উল্লেখ করে দিলাম বা পিডিএফটাতে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের রাইটিং স্কিলটা একটু ভালো হয়। তোমরা প্লিজ দেখে নিও যাতে তোমরা ভালো করে লিখতে পারো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে ফ্রিডম অ্যান্ড আইডেন্টিটি, দ্য রাইট টু বি। এটা একটা ওখানে কলাম ছিল, ফ্রিডম অ্যান্ড আইডেন্টিটি, দ্য রাইট টু বি। দ্য হিন্দুর আজকে একটা খুব ইম্পর্টেন্ট কলাম। বিষয়টা কি না, দ্য অ্যাসপিরেশনাল ভ্যালুজ অফ দ্য কনস্টিটিউশন উইল মেক সেন্স অনলি ওয়েন দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান রিয়েলাইজেস দ্য ফ্রিডম টু বি। ভালোভাবে কিন্তু নোট করো, অ্যাসপিরেশনাল ভ্যালুজ অফ কনস্টিটিউশনাল কখন কেবলমাত্র সেন্স থাকবে যখন অ্যাভারেজ ইন্ডিয়ান, গড়পড়তা ভারতীয় এটার অর্থ বুঝতে পারবে, স্বাধীনতার অর্থ বুঝতে পারবে। তুলসী দাস, হু wrote one of the several influential versions of Ramayana, described Ram Rajya as a place where everyone felt free to do what they are supposed to do and where there was no fear. তুলসী দাস একটা রামায়ণা লিখেছিলেন। তিনি কি লিখেছিলেন, রামরাজ্য হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই সব কিছু করার জন্য ফ্রি, যা চায় করতে পারবে, অর্থাৎ সব পাওয়ার রাজ্য, এবং সেখানে মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, সরো অ্যান্ড ডিজিজ। মহাত্মা গান্ধী রিকগনাইজ দ্য ভ্যালুজ অফ রামরাজ্য অ্যাজ এ শেয়ার্ড ইউনিভার্সাল কনসিকুয়েন্সেস। আন্ডারলাইং দ্য আর্টিকুলেশন অফ বোথ অফ দ্য এক্সপোনেন্টস অফ রামরাজ্য ওয়াজ দ্য কনসেপশন অফ এ সিটিজেন অ্যাজ এ ফ্রি বিইং। ঠিক আছে, তাহলে রামরাজ্য কি এইটা নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল, আমি জাস্ট রাইটিংটা দিয়ে দিয়েছি, তোমরা একটুখানি দেখে নাও। এটা তোমাদের রাইটিংটা ইমপ্রুভ করতে, অনেকেই বলো যে আমি লিখতে পারি না ভালো, এইগুলো তোমাদের লেখাটাকে ভালো করতে খুব সাহায্য করবে। সেই জন্য আমি জাস্ট পয়েন্টটা দেওয়ার পেছনে তোমাদের পয়েন্ট দিয়ে দিলে একটু ভালো হতো, তার পেছনে যে লেখাটা সেটাও একটু দিয়ে দিলাম যাতে তোমরা লিখতে পারো এবং লিখতে কোনো অসুবিধা না হয়। অ্যান্ড হোয়াট অ্যাবাউট বাউন্ড বাই লজ? দ্য ফাইনাল কোয়েস্ট অফ অল অফ লাইফ ইজ ফ্রিডম। এটা তো জানো, দ্য ফাইনাল কোয়েস্ট অফ অল লাইফ, যে কোনো লাইফের যে কোনো জীবনের ফাইনাল কোয়েস্ট থাকে, চাওয়া থাকে ফ্রিডম, স্বাধীনতা। দিস মিনস দ্যাট লাইফ অ্যাজ উই নো ইজ নট ফ্রি। ভালোভাবে খেয়াল করো, দিস মিনস দ্যাট লাইফ অ্যাজ উই নো ইজ নট ফ্রি। উই আর অল স্ট্রাগলিং ফ্রম বন্ডেজ টু ফ্রিডম। উই আর অল স্ট্রাগলিং ফ্রম বন্ডেজ টু ফ্রিডম। আমরা একটা বাঁধন থেকে স্বাধীনতার দিকে যেতে চাই।
হোয়াট বাইন্ডস আস, আমাদের কি বেঁধে রাখে? উই আর বাউন্ড বাই ওয়ান ল অর দ্য আদার। হোয়াট ইজ ল? এনি ইভেন্ট অর ফেনোমেনা দ্যাট রিপিটস ইটসেলফ ইজ আ ল। তার মানে কি হচ্ছে, যে কোনো ইভেন্ট বা ফেনোমেনা যেটা রিপিট হয় সেটাই হচ্ছে ল। ফর এক্সাম্পল, একটা যদি উদাহরণ দিই, অ্যান অ্যাপেল সিড উইল অলওয়েজ প্রডিউস অ্যান অ্যাপেল। দিস সিড উইল কিপ on producing apples. Perhaps 1 million apples, 1 trillion apples will come from that one seed. An apple seed with an apple seed will never produce bananas. একটা আপেল বীজ থেকে লক্ষ লক্ষ আপেল পেতে পারবে, একটা গাছ হবে যেখান থেকে লক্ষ লক্ষ আপেল পাবে, কিন্তু সেটা কখনোই একটা কলা তোমাকে দেবে না। আপেল গাছে কখনো কলা ফলবে না, বলে না আম গাছে আম হবে, জাম তো হবে না। An apple seed is bound by its own law. ভালোভাবে খেয়াল করো, আপেল গাছে যে কেবলমাত্র আপেল হবে, কলা হবে না, জাম হবে না, কেন না? an apple seed is bound by its own law. It is programmed to produce apples. এটাকে প্রোগ্রাম করা হয়েছে প্রডিউস অ্যাপেল তৈরি করার জন্য। all of nature is nothing but an expression of laws. সারা প্রকৃতিটাই হচ্ছে এক্সপ্রেশন অফ লজ। The repeated occurrence of form and phenomena. By this law, a fish learns to swim. এই নিয়ম অনুযায়ী একটা মাছ সাঁতার কাটতে শিখে যায়। An eagle learns to soar in the sky. By this very law, our hearts beat 72 times a minute. এই নিয়ম অনুসরণ করেই আমাদের হৃৎপিণ্ডটা 72 বার ধুকপুক করে একটা মিনিটে। And our body temperature is maintained at 98.6 degree Fahrenheit. এবং আমাদের শরীরের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট হয়। So to break the law is to go against nature and risk one life. এই নিয়মের বিরুদ্ধে গেলেই নেচারের এগেনস্টে যাওয়া হয় এবং লাইফের রিস্ক হয়। ঠিক আছে, এইটা তোমাদের হয়তো এক্সামে পড়বে না, কিন্তু তোমাদের লিখতে অনেকটা সাহায্য করবে। প্লিজ এইটা দেখে লেখা অভ্যেস করো। নেক্সট ইজ ফাইন্ডিং ফ্রিডম। চলো স্বাধীনতা খুঁজি। ক্যান উই দেয়ারফোর এভার বি ফ্রি? আমরা কি কখনো সত্যিই মুক্ত হতে পারি? উই ক্যান, প্রোভাইডেড উই লার্ন টু টুক বিয়ন্ড নেচারস ল bound from toward something deeper that always free. This is slightly difficult to explain, but one can try. Take a long rope and tie into a knot in the middle. Okay, এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, খুব ভালো করে লেখা আছে, তোমরা লেখাগুলো প্লিজ পড়ে দেখো এবং পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে পিডিএফ আমি জয়েন করে দিচ্ছি, এই ভিডিওটার সঙ্গে পিডিএফ লিঙ্ক করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। এরপর যে নিউজটায় আমরা এখানে আর কিছু নিউজ তেমন ছিল না, ঠিক আছে, মহাভারত নিয়ে লেখা ছিল, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি জাস্ট। আর আজকের নিউজ পেপারটা এটাই ছিল, আজকে খুব একটা ইম্পর্টেন্ট নিউজ কিছু ছিল না। আজকের লেখাটা খুব ভালো ছিল, এই আর্টিকেলের লেখাটা খুব ভালো ছিল, সেই কারণে এই লেখাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের সঙ্গে আমি এই পিডিএফটাও শেয়ার করে দিচ্ছি, এটা দেখে তোমরা লেখাটা খুব ভালোভাবে অভ্যেস করতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।